তফাৎটা তো নির্ণয় করা একটু কঠিন বিষয়, কারণ একেকটা দশকের একেকটা স্রোত ছিল দর্শকদের। ৯০ দশকের একটা স্রোত ছিল সালমান, শাবনূর, সালমান, মৌসুমী। ২০০০-এর পর আবার আরেকটা স্রোত চলে আসলো রিয়াজ, শাবনূর। তো ওই টাইমটাই প্রেমের তাজমহল বলি বা এই টাইপের যে সিনেমাগুলো হতো, সেগুলো মানুষের কাছে খুবই নন্দিত হতো, ভালো লাগতো। আর প্রেমের ছবির দিকে মানুষের একটা বাড়তি দুর্বলতা থাকে, যদি ছবিগুলা গঠনমূলকভাবে গল্পটা দাঁড় করাতে পারে, প্রেম, প্রণয় এবং সুখ, দুঃখ বা টানাপোড়েনের ব্যাপারটাকে সেভাবে উপস্থাপন করতে পারে। কারণ অতীতে আমরা দেখছি যে সিনেমাগুলা অত্যন্ত জনপ্রিয় হয়েছে, যে ছবিগুলো কালজয়ী বলা যায়, কেয়ামত থেকে কেয়ামত, মতিন রহমান সাহেবের তোমাকে চাই, কাজী জহির সাহেবের ছবি, অনেক ছবি। তো সেই জায়গা থেকে আমরা হয়তো চেষ্টা করেছি, আমার পরও আরও অনেকে চেষ্টা করেছে। তো পার্থক্যটা মিলানোটা, এখনকার গল্পে সেই আবেগটা থাকে না, প্রেমের যে অনুভূতিটা, ভালোবাসার যে তাড়নাটা, মনের মধ্যে যে ক্ষুধাটা, রাতের বেলা যে তার সাথে দেখা হওয়ার যে একটা আকুলতা, সেখানে মোবাইল SMS, সকালবেলা ফোন করা, কোথাও বের হয়ে একসাথে হওয়া, কেমন যেন একটা আবেগ অনুভূতির জায়গায়। অভাব জিনিসটা আমার মনে হয় যে আমাদের কিছু নৈতিকতার অভাব বা সংকট। নৈতিকতা বলতে দেশপ্রেম বা সিনেমা প্রেম বা সিনেমার উন্নয়নে আমাদের যে কার্যকরী যে ভূমিকা, সেই জায়গাগুলোতে আমাদের প্রেমটা নেই। না থাকার কারণে এখন প্রেমের তাজমহলের মতো সিনেমা বা তোমাকে চায়ের মতো সিনেমা, কেয়ামত থেকে কেয়ামতের মতো চলচ্চিত্র বা পৃথিবী তোমার আমার বা স্বপ্নের ঠিকানা, এই সিনেমাগুলো কম হচ্ছে। এখন ১০০ সিনেমা হল বা ১৫০ সিনেমা হলে নেমে আসলো কেন? ১২০০-১৩০০ সিনেমা হল থেকে আমরা যখন ডাইরেক্টর হই ২০০১ সালে, তখন ৮০০-৯০০ সিনেমা হল। সে জায়গাতে এখন ১০০+ বা ১৫০। এতটা নিচে দ্রুত সময়ের মধ্যে কমে আসার পিছনে আমাদের নির্মাতারা দায়ী, চলচ্চিত্র প্রযোজকরা দায়ী এবং চলচ্চিত্রের যে নেতৃত্ব, সেগুলো দায়ী। এই কারণেই দায়ী, তাদের বলিষ্ঠ ভূমিকা ছিল না। কারণ কিছু ছক তৈরি করতে হয়, আইডিয়া তৈরি করতে হয়। যেমন যখন গুলিস্তান সিনেমা হল বন্ধ হয় বা গ্যারিসন বন্ধ হয়, যে হলগুলো কেন বন্ধ হচ্ছে, আমরা তাদের প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলি। তাদের সঙ্গে যদি কথা বলতো যে ভাই আপনারা কেন বন্ধ করছেন হলটা? বাংলা সিনেমা তো একটা ঐতিহ্য, সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম, পত্র পত্রিকা যত গণমাধ্যম আছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী। তো আপনারা কেন ভাঙবেন? এই কারণে। তো ওকে, আপনারা যদি বড় বিল্ডিং করেন, মার্কেট করেন, উপরে তাহলে সিনেপ্লেক্স রাখেন, ছবি করেন, সিনেমা হল রাখেন। এই বিষয়গুলো আমাদের মধ্যে ছিল না। আমি সবাইকেই পেয়েছি, রাজ্জাক সাহেবের সঙ্গেও পেয়েছি। রাজ্জাক সাহেবের সঙ্গে তার সখ্যতাও ছিল আমার। আমি গিয়েছি তার রাজলক্ষ্মীতে, এফডিসিতেও দেখা হয়েছে, কথা হয়েছে বারবার। আর মান্না ভাইয়ের সঙ্গে তো আমরা সংগ্রাম করেছি অশ্লীলতার। মান্না ভাই তো সবসময় আমাদের সংগঠনে আসতো বা সবাইকে নিয়ে কথা বলতো। সালমান শাহকে তো খুবই কাছ থেকে আমরা সবাই পেয়েছি। মূলত এই তিনজন নায়কের সঙ্গে আরেকজন যে নায়ক শাকিব খান, তিনি বা এই চারজনকে কারোর সঙ্গে কারো তুলনা করাটার মতো বিষয় আমি দেখি না। এগুলা অত্যন্ত মনস্তাত্ত্বিক চাপ। মনস্তাত্ত্বিক চাপ বলতে কি, একজন ফিল্ম মেকার হিসেবে আমি যেটা মনে করি, বাংলা সিনেমার পরিচালক হিসেবে, কারণ আমার যে খুব বেশি সিনেমা তা না, প্রেমের তাজমহল সিনেমাটা হয়তো খুব বেশি গ্রহণযোগ্য হয়েছে, এজন্য হয়তো অনেকে দেখতে চায় বা দেখে। মান্না ভাইয়ের মতো ক্রেজি ভক্ত আমি মনে করি না বাংলাদেশে। মানে একদম শুরু থেকে আজকে পর্যন্ত যত নায়ক এসেছে, নায়ক মান্নার প্রতি যে প্রেম মানুষের, দর্শকদের, এবং তার মৃত্যুর পর মানুষের যে ঢল এবং যে চিৎকার কান্না, শুধু ঢাকা শহরে না, শুধু বিএফডিসিতে না, সারা বাংলাদেশের আনাচে কানাচে, এবং সেগুলো নিউজ হয়েছে, টেলিভিশন আমরা দেখেছি। মান্না ভাইয়ের প্রতি দর্শকদের, কারণ মান্না ভাই হয়েছে কি, গরিবের কথা বলতো, রাষ্ট্রীয় নানান অনিয়মের কথা বলতো, মান্না ভাই চিৎকার করে প্রতিবাদ করত, অর্থাৎ সমস্ত অন্যায়ের বিপরীতে উনি দাঁড়াইতো। তার ছবিগুলোই ছিল তাই, এবং তার ছবিগুলোর বক্তব্য ছিল তাই, এবং মানুষ মনে করতো এটি আমাদের কথা। বস্তিতে যারা থাকে মনে করতো আমার কথা। মান্না ভাইয়ের সংলাপ, রিক্সা ড্রাইভারও মনে করতো আমার কথা। মান্না ভাইয়ের সংলাপে একজন ব্যবসায়ীরা মনে করতো আমার কথা। যে কারণে মান্নার ক্রেজ আমি মনে করি সিনেমার শুরু থেকে আজ পর্যন্ত আর কারো জন্যেই আসেনি বা আসবেও না। এটা অসম্ভব। নির্মাতারা কখনোই বিরত থাকে না। নির্মাতাদের একটা আকাঙ্ক্ষা থাকে, ছবি পরিচালনা করবে, ছবি বানাবে। আমাদের সিনেমা অঙ্গনে ২০০১ সালের পর একটা অশ্লীলতার যে দাপট গেল, তখন একটা ক্ষতিগ্রস্ত হইল।
তারপর এটা বন্ধ হইলো। তারপরে অনেকগুলো ছবি ভালো গেল। এখন একটা আমাদের যে মূল যে 35 এর জায়গা থেকে এখন ডিজিটালাইজেশনে যে চলে আসাটা, এখানে কিন্তু শিফট হয়ে গেল। এই শিফট হয়ে যাওয়াতে অনেকের মধ্যে এটা কাজ করতেছে এমনভাবে যে আমি ডিজিটালে কতটা পারফেক্ট। আবার প্রডিউসাররা যখন ইনভেস্ট করে বা ছবি বানাবে, তারা চিন্তা করে আমি এই টাইপের সিনেমাটা নির্মাণ করতে গেলে কে পারফেক্ট। তারা হয়তো চয়েস করে নিচ্ছে মুস্তফা কামাল, রাজর, রায়হান রাফি কিংবা মোস্তফা সরোয়ার ফারুকী কিংবা নতুনদের থেকে কেউ। তো এইভাবে যে ব্যাপারগুলো হয়ে যাচ্ছে, এখানে যে নির্মাতারা আমাদের এখানকার মেইন স্ট্রিমে যারা আছেন, তারা যে এই ছবিগুলো খুব ভালো বানাতে পারবে না তা কিন্তু না। কারণ এখানকার ডিরেক্টররা কিন্তু আবেগ, অনুভূতি এবং গল্পের যে ব্যাপারটা, সে জায়গাগুলোতে বেশি জোর দিয়ে থাকেন। তো আমি মনে করি যে নির্মাতারা কখনোই বেকার হয় না। এবং এহতেশাম সাহেব অনেক বয়স গ্যাপ দিয়েও আবার অনেক বয়সে এসে ছবি তৈরি করেছে চাঁদনি। কারণটা আমার মনে হচ্ছে যে আমরা এখানকার ফিল্মের কিছু পলিটিক্সের শিকার হয়েছি। আমি না শুধু, আমার মতো করে আমার আরও অনেক সিনিয়র নির্মাতারা, সোহানুর রহমান সোহান, 2001-এর পরের কথা বলতেছি, যেটা প্রশ্ন অশ্লীলতা বন্ধে আমাদের যে বিপ্লবটা ছিল, বিদ্রোহটা ছিল, আমাদের যে আন্দোলনটা ছিল, সেই আন্দোলনের মধ্যে অনেকেই অসন্তুষ্ট হয়েছে, প্রযোজকরা অসন্তুষ্ট হয়েছে, শিল্পীরা অসন্তুষ্ট হয়েছে। তো সেখান থেকে আমার মনে হয় যে শুধু আমি না, অনেক প্রখ্যাত নির্মাতারাও না। রায়হান রাফির ব্যাপারটা কিন্তু ভিন্ন। আমাদের ফিল্মে রায়হান রাফি বাংলাদেশ সিনেমার জন্য একটা আশীর্বাদ। রায়হান রাফির পুরামন 2, সুড়ঙ্গ, পরাণ বা তুফান, এই সিনেমাগুলোতে তার যে ডিরেকশন পাওয়ারটা, ডিরেক্টরিয়াল পাওয়ারটা, সেটি একচেটিয়া। সে যে একজন নির্মাতা, ভালো নির্মাতা, এটা প্রমাণ করে। এখন এই চিন্তাগুলো আমরা কেন করি না? আমরাও করি, কিন্তু আমাদের করার ভিতর থেকে যে ফাইন্যান্সটা দরকার, যে প্রযোজকটা দরকার, এই সিনেমাটা নির্মাণের জন্য যে 4 কোটি 3 কোটির যে ব্যাপারটা, সেটা তো আমাদের সঙ্গতির সঙ্গে মিলতে হবে। সেই জায়গাগুলোতে আমাদের সামঞ্জস্য হচ্ছে না, অনেকের সঙ্গে হচ্ছে না, যে কারণে। আর তাছাড়া আমাদের একটা প্রবলেমও আছে, সেটা হচ্ছে যে আমরা বলি হয়তো একটু বেশি বেশি, কিন্তু কাজটা ওইভাবে দর্শকদের সামনে যায় না। কারণ গত 10 বছর আমাদের এখান থেকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, তার অধিকাংশ ছবির মান খুবই দুঃখজনক। জনপ্রিয় গান বলতে কি, আসলে গানের পিছনে তখন সময় দেওয়া হতো। প্রেমের তাজমহল টাইটেল সংটা খুব বেশি পপুলার হয়ে যায় তখন, এবং গানটাতে কণ্ঠ দিয়েছেন কনক চাপা, এবং সঙ্গীতে কাজ করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, ওনারই লেখা। আহমেদ ইমতিয়াজ বুলবুল সঙ্গীতের একজন সাধক মানুষ। সঙ্গীত নিয়ে ওনার যে ভাবনা, ওনার যে গবেষণা, এবং এর আগেও শত শত গান আহমেদ ইমতিয়াজ বুলবুলের হাত থেকে বের হয়েছে। 71-এর মা জননী বলেন, আম্মাজান আম্মাজান বলেন, কিংবা পরে না চোখের পলক, কিংবা আমার গরুর গাড়িতে, অনেক অসংখ্য। সবশেষে সব করা জানালা খুলে দাও না, ওরা আসবে চুপি চুপি। একজন আহমেদ ইমতিয়াজ বুলবুল যখন একটি সিনেমার গান করার দায়িত্ব পান, এবং তিনি এটার পিছনে যে সময়টা দিয়ে থাকেন, যে সাধনাটা করে থাকেন, সেই জায়গা থেকে আজকে সময়ের যে সঙ্গীতে যারা যুক্ত, তাদের মধ্যে কিছুটা কমতি আছে, অনেকটা কমতি আছে। কারণ আমি ভালো করে মনে আছে, আহমেদ ইমতিয়াজ বুলবুল, ওনাকে আমি সঙ্গীতের সাধক বলি এই কারণে, উনি গান লিখতে বসার আগে উনি গোসল করতেন, একটা সাদা লুঙ্গি পরতেন, একটা গামছা দিতেন, হারমোনিয়ামে হাত দিতেন, চুলগুলোতে একটা থাকতো, জেল থাকতো। এবং আহমেদ ইমতিয়াজ বুলবুলের যে স্টাইলটা আমি দেখেছি, তার মতো করে হয়তো আরেকজনও এভাবেই কাজ করেছে, হয়তো তার রূপটা আরেক রকম। তো এইভাবে গান সৃষ্টি হয়, এবং এই গানটা লিখতে আমাদের অনেক সময় লেগেছিল। এবং এই গানটা মনির খানের জীবনের মোড় ঘুরে গেল, এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল আমাকে অনুরোধ করে যে একটা নতুন ছেলেকে দিয়ে গানটা গাওয়াই, তুমি আপত্তি করো না। কারণ আমাদের ছিল অ্যান্ড্রু কিশোর, কনক চাপা। তো আমি বললাম ঠিক আছে মনির খান, হ্যাঁ অঞ্জনা নিয়ে ব্যস্ত থাকে অডিওতে, ঠিক আছে ওকে। এই মনির খান, এবং মনির খান যখন এই গানটা গাইলো, তখন সিনেমায় নিয়মিত হয়ে গেল। যেন অ্যান্ড্রু কিশোরের গান থাকতো একটা ছবিতে 4টা 3টা, সে জায়গায় মনির খানের গান থাকতো 3টা 4টা তারপর থেকে। তো প্রেমের তাজমহল একটা গান অনেক মানুষের জীবন বদলে দিল, আমি বলতে পারি এটি। এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল, যেটি উনি আমার মেসেঞ্জারে পাঠাইলো, এ বুকে বইছে যমুনা। তারপর আরেকজন ফ্রেন্ড, সেও অনেক বিখ্যাত মানুষ, উনি পাঠাইলো একটা ক্লিপ, এবং ওখানে লিখলেন যে গাজী মাহবুব, আমরা খুবই আনন্দিত। এবং যে শব্দগুলো লিখলো আমি বলতে পারবো না, মানে আমাকে এতটা তারা রেসপেক্ট করলো, অনেক গুণী মানুষ।
তো ও যে শব্দগুলো ব্যবহার করেছে আমাকে সম্মান করে, আমি এই শব্দগুলো বলতে পারবো না কোনোদিন, আমি অস্বস্তি বোধ করি। তো এই যে মেসেঞ্জারে পাঠায়, ফোন করে, বা জন্মদিনে ওই সেই জায়গায় লিখে, বা প্রেমের তাজমহলের কমেন্ট বক্সে যে কথাগুলো লিখে, এটা একটা বড় প্রাপ্তি আলহামদুলিল্লাহ। এটি সিনেমার মানুষদের দোয়া, এবং আমি মনে করি সর্বোপরি সৃষ্টিকর্তার একটা দান আমার উপর, প্রেমের তাজমহল। না, আমাদের মধ্যে এটা আগে ছিল না। আমাদের মধ্যে ছিল না এরকম যে আমাদের বাংলাদেশের যে কয়জন বিখ্যাত নির্মাতা, মানে যাদেরকে নাম ইতিহাস টানলে আনতে হবে, খান আতাউর রহমান বলি, আমজাদ হোসেন বলি, জহির রেহান বলি, আলমগীর কুমকুম বলি, ওনাদের পরবর্তী চাষী নজরুল ইসলাম, কাজী হায়াত, দেলোয়ার জাহান জন্টু, তাদের মধ্যে এগুলো ছিল না। কারণ তারা, আলমগীর কুমকুম সাহেব সেন্ট্রালি কালচারাল সেক্রেটারি আওয়ামী লীগের, চাষী নজরুল ইসলাম একটা বিএনপির অঙ্গ সংগঠনের প্রধান, এবং ওনারা দুইজন একসঙ্গে ভাত খাচ্ছে, গল্প করছে, আড্ডা দিচ্ছে, আমরা একসাথে ছিলাম। কখনোই সেখানে রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ বিএনপি নিয়ে কোনো তর্ক হতো না। এই বিষয়গুলো এখন চলে আসছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে সম্পর্কের যে উন্নয়ন, একটা সময় আমজাদ হোসেনকে দেখলে আমরা উঠে গেছি, চেয়ার খালি থাকার জন্য বসতাম না, কিংবা কাজী হায়াত সাহেবকে আমরা চেয়ার দিয়ে দিতাম। এখন প্রশ্ন হতেছে যে এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন প্রত্যেকেই মনে করে তারা খুব ভালো কিছু করে ফেলবে। যখন পর্দায় তাদের সিনেমাটা যায়, তখন যে রিভিউগুলো আসে, তখন বোঝা যায় তারা কি করেছে। এই জায়গাগুলো তারা সংশোধন করে না, এবং তারা যা কাজ করে, যে টাইপের সিনেমা ডিরেকশন দিয়ে থাকে, তাদের চলাফেরার মধ্যে জেমস ক্যামেরন টাইপ, কিংবা সঞ্জলীলা বানশালীর প্যাটার্ন, কিংবা মুস্তফা সরয়ার ফারুকি হয়ে গেছে এমন একটা বিষয়, কিংবা একটু আলতো ব্যাপার, গিয়াসউদ্দিন সেলিম মনপুরা আমি বানাচ্ছি, কিংবা এইরকম একটা বিষয়, কিংবা রায়হান রাফি হয়ে যাচ্ছি। ব্যাপারটা হলো যে এই জায়গার থেকে মানসিকতা সরে আসতে হবে। কারণ আমার অনুরোধ যে তাকে আমি স্নেহ করি, ভালোবাসি, এবং সে ভালো কাজ করবে আমি দোয়া করি। আমার সিনিয়ররা ভালো কাজ করেছে। আজকে আমি যেরকম রাফিকে যে আমি অনার করি, কোনো নতুন নির্মাতাকে যে উইশ করি, মুস্তফা কামাল রাজকে যে আমি উইশ করি, এই কালচারটা থাকা দরকার। আমি যা ততটুকু না থাকলে অসুবিধা, যেখানে আমাদের চলতে সামাজিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়, যেটি আমাদের পরিচালক সমিতির আঙ্গিনে বা ভিতরেও হয়, প্রযোজক সমিতিতে হয়, পাশ কাটিয়ে যেতে হয়, কিছু করার থাকে না। কারণ তারা অনেক বড় আকারে রেসপেক্ট করে, বড় ভাই হিসেবে সম্মান করে, ভিতরে ভিতরে বুঝতে পারে তুলনাটা, কারণ আগের মানুষ এখনকার মানুষ। কারণ বাংলাদেশ সৃষ্টির পর আপনি চিন্তা করেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত একটা সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত রবীন্দ্রনাথের, বাট জীবন থেকে নেওয়া, ছবিতে জহিরান প্রথম প্রয়োগ করেছে। বাংলাদেশের একটি রাষ্ট্রের জাতীয় সঙ্গীত হয়েছে একটি সিনেমার থেকে, প্রথম জহিরান দেখা দিল এটা জাতীয় সঙ্গীত হইতে পারে। দরদ বা পুষ্পা 2, এই ব্যাপারগুলো তো আসলে, এই যে নামগুলো দুইটার পাশাপাশি আসলো, এখন টাইটানিকের সঙ্গে যদি প্রেমের তাজমহল আনা হয়, কিছু থাকবে প্রেমের তাজমহলের। সানফ্লাওয়ারের সঙ্গে যদি ছবিটা আনা হয়, কিছু থাকবে ওইটার। তো এখন পুষ্পা 2-র সঙ্গে দরদ কেন টানা হবে? কিছুই তো থাকবে না দরদের। ব্যাপারটা হলো পুষ্পা 2 তার জায়গায়, দরদের জায়গায়। শাকিব খান সুপারস্টার, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ একমাত্র শাকিব খানের সিনেমা হলে হল মালিকটা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, কোনো হল তার চেয়েও বেশি টাকা নিয়ে থাকেন। শেষ ভরসা হিসেবে তুফান তো আবার টাকা পাইলো, 2 লাখ টাকা আজকে লস করছে দরদ চালিয়ে। তুফান চালিয়ে তো ওই লোকে 7 লাখ 8 লাখ টাকা অতিরিক্ত প্রফিট করেছে ঈদের সময়। তার সামনে যখন আবার ঈদ আসবে, শাকিব খানের কোনো সিনেমা আসলে সে ওটাকে অ্যাডজাস্ট করতে পারবে। অর্থাৎ শাকিব খান যে সময়ের জন্যে, দর্শকদের জন্য 1 নম্বর চাহিদা, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন আসতেছে, ঈদ ছাড়া সিনেমাটা ভালো গেল না, সিনেমার মানটাও তো দেখতে হবে। গল্পের যে থিমটা, বা এটাকে পরিচালনার যে ব্যাপারটা, বা স্ট্রংলি যে জিনিসটা শাকিব খানকে উপস্থাপনাটা, সে জায়গাটা খেয়াল করতে হবে। কারণ আমি কিছুদিন আগে তুফান দেখে বের হয়েছি, আজকে আমি শাকিব খানের দরদ দেখতেছি, আর তুফানের ছায়া কিন্তু আমার চোখে আছে, আমার হৃদয়ে আছে। তা আমি যদি দরদের মধ্যে তুফানের আশপাশও না থাকে, একটা সমস্যা আছে। কিন্তু আমি শাহরুখ খানের যে ছবিটা পাঠান, বা কি ছবিটা প্রথম রিলিজ হলো, এরপরে রিলিজ হলো ডাঙ্কি কি নাম, তো ওই ছবিটা খারাপ গেল কেন? তাহলে শাহরুখ খানের পাঠান এত ভালো গেল, তার 1 মাস পরে রিলিজ হলো ডাঙ্কি, এটা তো ভালো গেল না, 2 সপ্তাহ রাখতে পারলো না সিনেপ্লেক্সগুলোতে। প্রশ্ন হইতেছে যে ছবির মেরিট থাকতে হবে, গল্প থাকতে হবে, শুধু শাহরুখ খান থাকলেই হবে না, শাকিব খান থাকলেই হবে না। তাহলে পাঠান বা পর আরেকটু, পাঠানের পরে সম্ভবত তো ডাঙ্কি কেন ফেল করে, আমি নিজেও দেখছি ছবি। তো তুফানের পর কেন দরদ ফেল করবে? বিষয়টা হচ্ছে টোটালিটি না, এগুলো আজগুবি প্রশ্ন। কারণ হচ্ছে যে আজগুবি প্রশ্নের উত্তর দেওয়াটাও সমীচীন না, এই প্রশ্ন করাটাও গুরুতর অন্যায়, উত্তর দেওয়া অন্যায়ের পর্যায়ে পড়বে।
পুষ্পা 2 600 কোটি টাকা 700 কোটি টাকা, আমাকে 700 কোটি টাকা দিবে, আমি আর স্ক্রিপ্টটাকে তৈরি করবে। এটা অ্যানিমেশন টিম কারা থাকবে, অ্যানিমেটেড বা সিজি, এই যে একটা ফাংশনাল 500-600 লোকের কাজ, এখান তো 100-200 লোকের কাজ না, ওখান তো পুরো টিমটা প্রায় 500 লোকের। এই টিমটা বাংলাদেশে কোথায়? তো আমাকে যদি দেওয়া হয়, দেওয়ার তো প্রশ্নে ওঠে না। এখন মনে করলাম আমি ঘুমের মধ্যে আমার কাছে আসছে, আমি তখন বলবো ভাই আপনি তো স্বপ্নে আসছেন, আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ। পুষ্পা 2 বাংলাদেশে তৈরি করা কারো পক্ষে সম্ভব না।